হ্যালো অ্যাসপিরেন্ট, সবাইকে প্রস্তুতি অনলাইন কোচিং চ্যানেলে ওয়েলকাম। এটা আমাদের জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ভিডিও হতে চলেছে, যেখানে আমি চেষ্টা করছি কেবল ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে তোমাদের সামনে নিয়ে আসতে। তো দেখো, 18তম কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ গঠন হলো কিছুদিন আগেই, কারণ 18তম লোকসভা নির্বাচন হয়ে গেছে। তো টানা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী। এছাড়া তার হাতে আর কী কী দপ্তর রয়েছে? মহাকাশ দপ্তর, পেনশন, আণবিক শক্তি দপ্তর প্রভৃতি। এখান থেকে একটা জিকে আলোচনা করি যে 1952 সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন কংগ্রেস পার্টির তরফ থেকে জওহরলাল নেহেরু। আচ্ছা, 18তম মন্ত্রী পরিষদে আর কে কে রয়েছেন একটু আলোচনা করে দিই। কেবল যে কটা ইম্পর্টেন্ট সে কটাকেই আমি আলোচনা করব। প্রতিরক্ষা মন্ত্রী রয়েছেন রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন অমিত শাহ, সড়ক পরিবহন মন্ত্রী হয়েছেন নীতিন গডকরি, অর্থমন্ত্রী হয়েছেন নির্মলা সীতারামন, বিদেশ মন্ত্রী হয়েছেন এস জয়শঙ্কর, বাণিজ্য ও শিল্পমন্ত্রী হয়েছেন পীযূষ গোয়েল, শিক্ষামন্ত্রী হয়েছেন ধর্মেন্দ্র প্রধান, রেলমন্ত্রী হয়েছেন অশ্বিনী বৈষ্ণব, সংসদ এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী হয়েছেন কিরণ রিজিজু। আচ্ছা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হয়েছেন হরদীপ সিং পুরী, কৃষি কল্যাণ ও গ্রামোন্নয়ন মন্ত্রী হয়েছেন শিবরাজ সিং চৌহান, অতি ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ মন্ত্রী হয়েছেন যতীন রাম মাঝি, মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী হয়েছেন অন্নপূর্ণা দেবী। পশ্চিমবঙ্গ থেকে দুজন প্রতিরক্ষা মন্ত্রী হয়েছেন কে কে দেখিনি। বন্দর, জাহাজ পরিবহন ও অভ্যন্তরীণ জলপথ প্রতিমন্ত্রী হয়েছেন শান্তনু ঠাকুর, শিক্ষা এবং উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী হয়েছেন সুকান্ত মজুমদার। ঠিক আছে, এবার বলছে যে উড়িষ্যা বিধানসভার নির্বাচন 2024, কিছুদিন আগে উড়িষ্যা বিধানসভা নির্বাচনও হয়েছে। মোট আসন সংখ্যা কত উড়িষ্যা বিধানসভার? 147টি। আর মুখ্যমন্ত্রী কে হয়েছেন? মোহন চরণ মাঝি মুখ্যমন্ত্রী হয়েছেন। নিজের ছবিতে দেখতেই পাচ্ছ মোহন চরণ মাঝি। আচ্ছা, উড়িষ্যার তাহলে যদি আমি জিজ্ঞেস করি যে রাজধানী কি, সেক্ষেত্রে হয়ে যাবে ভুবনেশ্বর। আচ্ছা, অন্ধ্রপ্রদেশে বিধানসভাও নির্বাচন হয়ে গেল কিছুদিন আগে। তো অন্ধ্রপ্রদেশ বিধানসভার আসন সংখ্যা কত? 175টি। আর মুখ্যমন্ত্রী কে হয়েছেন? প্রথম ছবিতে রয়েছে দেখো এন চন্দ্রবাবু নাইডু। আর ডেপুটি মুখ্যমন্ত্রী হয়েছেন পবন কল্যাণ, আশা করছি সবাই চেনো। আর অন্ধ্রপ্রদেশের রাজধানী যদি বলি তাহলে অমরাবতী। এছাড়া তারা বিশাখাপত্তনমকেও তাদের রাজধানী হিসাবে চেয়েছে। সিকিমের দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী কে হলেন? প্রেম সিং তামাং। আর সিকিমের রাজধানী যদি বলি তাহলে হয়ে যাবে গ্যাংটক। আমাদের পশ্চিমবঙ্গের সবারই প্রিয় একটি ভ্রমণ স্থান বলা যায়। অরুণাচল প্রদেশের তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হলেন প্রেমা খান্ডু। আচ্ছা, আর অরুণাচল প্রদেশের যদি আমি বলি রাজধানী তাহলে হয়ে যাবে ইটানগর। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সরকারি চাকরি ক্ষেত্রে ট্রান্সজেন্ডারদের জন্য 1% আসন সংরক্ষণ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তাহলে এবার থেকে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক যে সমস্ত চাকরির নোটিফিকেশন বেরোবে সেখানে 1% আসন ট্রান্সজেন্ডারদের জন্য সংরক্ষিত থাকবে। আচ্ছা, 50তম G7 সম্মেলন আয়োজিত হয়েছিল। কোথায় আয়োজিত হয়েছে? সেই ডেস্টিনেশনটা ইতালিতে। আর G7 এর সদস্য দেশগুলি কি রয়েছে দেখিনি। ফ্রান্স, জার্মানি, ইতালি, ব্রিটিশ যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং জাপান। আচ্ছা, এখান থেকে একটু জিকে আলোচনা করেছি যে ইতালির রাজধানীর নাম কি? রোম। আর এই রোম শহরের ভেতরেই বিশ্বের আয়তনে সবথেকে ক্ষুদ্রতম দেশ ভাটিকান সিটি সেটি অবস্থিত। ফ্রান্সের রাজধানী কি? প্যারিস। জার্মানির রাজধানী বার্লিন। ব্রিটিশ যুক্তরাজ্যের রাজধানী কি? লন্ডন। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি মানে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। কানাডার রাজধানী অটোয়া। আর জাপানের রাজধানী আশা করছি তোমরা সবাই জানো, টোকিও। এটা সেই G7 সামিটের একটি ছবি। তো দেখো পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে। সুইজারল্যান্ডের জেনেভাতে 77তম ওয়ার্ল্ড হেলথ সামিট আয়োজিত হয়ে গেল। আর এই সামিটের এবারের থিম কী ছিল? অল ফর ওয়েলথ, হেলথ ফর অল। আচ্ছা, আর যদি বলি যে সুইজারল্যান্ডের রাজধানীর নাম কি, সেক্ষেত্রে হয়ে যাবে বেন। 31শে মে বিশ্ব তামাক বিরোধী দিবস। এবারের থিম কী ছিল? আমরা সবাই জানি 31শে মে বিশ্ব তামাক বিরোধী দিবস পালন করা হয়। আর এবারের থিম ছিল প্রোটেক্টিং চিলড্রেন ফ্রম টোব্যাকো ইন্ডাস্ট্রি ইন্টারফিয়ারেন্স। আচ্ছা, 5 জুন খুব ইম্পর্টেন্ট, বারেবার আমাদের পরীক্ষায় এসে থাকে বিশ্ব পরিবেশ দিবস। আর এবার এই বিশ্ব পরিবেশ দিবসের থিম কী রাখা হয়েছিল? ল্যান্ড রেস্টোরেশনস, হল্টিং ডিজার্টিফিকেশন অ্যান্ড বিল্ডিং ডট রিসাইলেন্স। আচ্ছা, পরবর্তী 21শে জুন বিশ্ব যোগ দিবস, এটাও খুব ইম্পর্টেন্ট। তো এই যোগ দিবস পালনের জন্য নরেন্দ্র মোদী আর্জি করেছিলেন। তো এইবারের এই যোগ দিবসের থিম কী ছিল? যোগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি। আর 21শে জুন দিনটি উত্তর গোলার্ধের সবথেকে বড় দিন বলা হয়।
ঠিক আছে। এরপরে রয়েছে মাইক্রোসফটের ফাউন্ডার বিল গেটস তার স্মৃতিকথামূলক একটি বই প্রকাশ করলেন, যেটির নাম কি না সোর্স কোড মাই বিগিনিংস। নিচে তার ছবি দেখতে পাচ্ছ, মাইক্রোসফটের ফাউন্ডার বিল গেটস। তাহলে আরেকজন ফাউন্ডারের মধ্যে কে রয়েছেন, নিচে লেখা আছে দেখো পল অ্যালেন। পল অ্যালেন, তাহলে মাইক্রোসফট ফাউন্ড কে করেছিলেন না বিল গেটস এবং পল অ্যালেন উভয়ই। আচ্ছা, ভারতীয় ক্রিকেটার রবীন্দ্রচন্দ্রন অশ্বিন রচনা করলেন তার আত্মজীবনীমূলক বই বা অটোবায়োগ্রাফি, সেটার নাম কি রেখেছে, আই হ্যাভ দ্য স্ট্রিটস এ কুট্টি ক্রিকেট স্টোরি। ঠিক আছে। পরবর্তী কি, অভিনেত্রী আলিয়া ভাট, সবাই আমরা চিনি, রচিত একটি বই কি, যে বইটি রচনা করেছেন না অ্যাডভেঞ্চার্স অফ ইড এ মামা ইড ফাইন্ডস আ হোম। আচ্ছা, এর পরবর্তী কি রয়েছে, গ্লোবাল পিস ইন্ডেক্স। পিস মানে হচ্ছে শান্তি, পিস মানে হচ্ছে শান্তি। তো গ্লোবাল পিস ইন্ডেক্স 2024-এর তালিকায় প্রথম স্থানে রয়েছে ইউরোপের আইসল্যান্ড, যার রাজধানী হচ্ছে রেইকিয়াভিক। আর দ্বিতীয় স্থানে রয়েছে ইউরোপেরই আর একটা দেশ আয়ারল্যান্ড বা ডাবলিন। আর এই পিস ইন্ডেক্সে ভারত কততম স্থানে, অনেক পিছনে রয়েছে, 116তম স্থানে রয়েছে। এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্স 2024। এনভায়রনমেন্ট মানে পরিবেশ, জানো পরিবেশ আমাদের বেঁচে থাকার পক্ষে কতটা ইম্পর্টেন্ট তার রোল প্লে করে। তো এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্স 2024-এর তালিকায় প্রথম স্থানে কে রয়েছে, সেখানেও ইউরোপের একটি দেশ এস্টোনিয়া। আর ভারত এই তালিকায় অনেক দূরে 176তম স্থানে রয়েছে। আচ্ছা, ভারতের সবথেকে বেশি রপ্তানি, ভারত সবথেকে বেশি কাকে রপ্তানি করছে এখন, মার্কিন যুক্তরাষ্ট্রে। এটাও ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দ্বিতীয় স্থানে কে রয়েছে এই রপ্তানিতে, ভারত যাকে দ্বিতীয় রপ্তানি করছে সবথেকে বেশি, সংযুক্ত আরব আমিরশাহী বা ইউএই, যার রাজধানী আবুধাবি এবং এরই একটি শহর হচ্ছে দুবাই। আর তৃতীয় স্থানে কে রয়েছে, রয়েছে নেদারল্যান্ড, যার রাজধানী হচ্ছে আমস্টারডাম। আচ্ছা, বিহারের রাজগীরে, দারুণ একটা সুখবর আমাদের জন্য, বিহারের রাজগীরে নতুন প্রাচীন বিহারের রাজগীরে নালন্দার প্রাচীন ধ্বংসাবশেষের কাছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের একটি নতুন ক্যাম্পাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তোমরা সেই ক্যাম্পাসের ছবি দেখতে পাচ্ছ। এখান থেকে একটা জিকে কোশ্চেন আলোচনা করে দিই, যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন কে, গুপ্ত সম্রাট প্রথম কুমারগুপ্ত। আর সম্ভবত 1200 খ্রিস্টাব্দের দিকে বখতিয়ার খিলজি নালন্দা বৌদ্ধবিহার বা নালন্দা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করেছিলেন। আর বিহারের রাজধানীর কথা যদি বলি তাহলে আমরা সবাই জানি পাটনা। আচ্ছা, পরবর্তী কোশ্চেন কি আছে, সিলভার ক্যাটাগরির তকমা পেল ভারতের, সিলভার ক্যাটাগরির তকমা পেল 3টে বিমানবন্দর। সেই 3টে বিমানবন্দর কি, নতুন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, কর্ণাটকের বেঙ্গালুরুর ক্যাম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর ও উত্তরপ্রদেশের চৌধুরী চরণ সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখান থেকে তাহলে জিকেও কিছু তৈরি হয়ে যাচ্ছে, যে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত, ক্যাম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত, এবং চৌধুরী চরণ সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত, তাই তো? বেশ। উত্তরপ্রদেশের রাজধানী কে, সবাই জানো নিশ্চয়ই, উত্তরপ্রদেশের রাজধানী কোথায় অবস্থিত, লখনৌতে। বেশ। এশিয়ার ধনী ব্যক্তি হিসাবে স্বীকৃতি পেলেন কে, এশিয়ার ধনী ব্যক্তি হিসাবে স্বীকৃতি পেলেন আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গৌতম আদানি। আর বিশ্বের হিসাবে ধনী তালিকার, বিশ্বের হিসাবে তার স্থান কত, 11তম। আর এশিয়ার ধনী ব্যক্তির তালিকায় দ্বিতীয় স্থানে কে রয়েছেন, মুকেশ আম্বানি। আর বিশ্বের হিসাবে তার স্থান হচ্ছে 12তম। এখানে রয়েছে আদানি গ্রুপের চেয়ারম্যানের ছবি। আচ্ছা, পরবর্তী, নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডসের জন্য নির্বাচিত হলেন ভারতের চলচ্চিত্র নির্মাতা বিনোদ গানাত্রা। বিনোদ গানাত্রা। আচ্ছা, নেলসন ম্যান্ডেলা কে ছিলেন, দক্ষিণ আফ্রিকার একজন প্রাক্তন রাষ্ট্রপতি। আর ভারত থেকে তাকে ভারতরত্নও দেওয়া হয়েছে। এখান থেকে একটা জিকে কোশ্চেন আলোচনা করি, যে ভারত থেকে এখনও পর্যন্ত 2জন বিদেশিকে ভারতরত্ন দেওয়া হয়েছেন। একটা হচ্ছে এই দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা, আর একজন পাকিস্তানের খান আব্দুল গফর খান, যাকে বলা হয় সীমান্ত গান্ধী। আচ্ছা, সম্প্রতি কিছু নতুন নিয়োগ বা অ্যাপয়েন্টমেন্টের সম্বন্ধে একটু আলোচনা করে দিই, যে কোটা ইম্পর্টেন্ট, যে ন্যাশনাল ডিফেন্স একাডেমির কমান্ডার হলেন ভাইস অ্যাডমিরাল গুরুচরণ সিং। যারা ডিফেন্স বা পুলিশের জন্য ফর্ম ফিল আপ করেছে তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন হলেন বিজয় ভারতী সায়নী। আচ্ছা, পরবর্তীতে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর প্রধান হিসাবে কে নিযুক্ত হলেন, লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর আপকামিং এক্সামস। ভারতীয় সেনাবাহিনীর প্রধান হিসাবে নির্বাচিত হলেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, যার ছবি তোমরা নিচে দেখতে পাচ্ছ। কুয়েতে যুবরাজ কে হলেন, শেখ সাবাহ খালেদ আল হামাদ আল মোবারক আল সাবাহ। জানো এদের নামগুলো একটু বড় হয়, পুরো নাম মনে রাখার দরকার নাই। কুয়েতে যুবরাজ কে হলেন না, শেখ সাবাহ, এটুকু মনে রাখবে। আর কুয়েতের মুদ্রার নাম কি, দিনার।
ভারতীয় ফুটবল থেকে বিদায় নিলেন। এটা একটা বলতে পারো এটা মন খারাপ করে দেওয়ার একটা খবর। ভারতীয় ফুটবল থেকে বিদায় নিলেন সুনীল ছেত্রী। তাকে সবাই চেনো আশা করছি, যারা ফুটবল প্রেমী বা সবাই এটাকে চেনো, যে এনাকে চেনো। যে ভারতীয় ফুটবল থেকে বিদায় নিলেন সুনীল ছেত্রী। কি বলেছে না, কলকাতা যুব ভারতী ক্রীড়াঙ্গনে কুয়েতের বিরুদ্ধে আসন্ন বিশ্বকাপ যোগ্যতা অর্জন ম্যাচটি ছিল তার দেশের জার্সি গায়ের বিদায় ম্যাচ। ঠিক আছে, তাহলে যদি এখান থেকে একটা জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞেস করে যে সুনীল ছেত্রীর লাস্ট ম্যাচটি কার বিরুদ্ধে খেলেছে, তো হয়ে যাবে কুয়েতের বিরুদ্ধে। জীবনের শেষ ম্যাচটি তিনি জিততে চেয়েছিলেন, কিন্তু সেটা আর হলো না। 2005 সালে পাকিস্তানের বিরুদ্ধে জাতীয় দলের জার্সি গায়ে তার প্রথম খেলা। আর তারপরে আন্তর্জাতিক ম্যাচটি তিনি কবে খেলেছেন, 2007 সালে। কি কাপ সেটা ছিল? নেহেরু কাপ। এখান থেকে তাহলে একটা জিকে হয়ে গেল যে নেহেরু কাপ কোন খেলার সাথে যুক্ত? ফুটবলের সঙ্গে। তিনি অর্জুন পুরস্কার, পদ্মশ্রী পুরস্কার, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড প্রভৃতি পুরস্কারে ভূষিত হয়েছেন। তো এই কোটাই ছিল আমাদের আজকের কারেন্ট অ্যাফেয়ার্স জুন মাসের। তো তোমাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে।